এই জৈব রসায়ন তো জটিল অধ্যায়, প্লাস অ্যাডমিশন টেস্টে মেডিকেল, বুয়েট, ভার্সিটি, এর মধ্যে বুয়েটে একটু কম আসে জৈব রসায়ন থেকে কোশ্চেন, কিন্তু মেডিকেল, ভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসে জৈব রসায়ন থেকে। তুমি অবাক হয়ে যাবে অ্যাডমিশন টেস্টে কত কোশ্চেন আসে এই একটি অধ্যায় থেকে। আমি তোমাদের এমন ভাবে পড়িয়েছি, তুমি সব জায়গায় ফাইট দিতে পারবা এই অধ্যায় থেকে। এই জন্য আমি বই ধরে পড়াই নাই, কারণ বহু বইয়ের তথ্য তোমাকে দেওয়া হয়েছে। আজকে আর আগামী ক্লাসের মধ্যে জৈব রসায়ন শেষ হবে আমার পড়ানো। তোমার অবশ্যই এই জটিল চ্যাপ্টারে ত্রুটি থাকতে পারে, আর আছেও। যে চাইবা তার জন্য এক্সট্রা ক্লাস দেওয়া হবে, প্লাস সমষ্টিগত এক্সট্রা ক্লাস দেওয়া হবে জৈব রসায়ন কমপ্লিট করার জন্য। ব্যক্তিগত এক্সট্রা ক্লাস তো দেওয়াই হবে, সমষ্টিগত এক্সট্রা ক্লাসও দেওয়া হবে, সেটা কালকে বলে দেবো। কালকে জৈব রসায়ন শেষ হবে অধ্যায়টি। তারপর আমরা একটু সৃজনশীল শিখবো। সৃজনশীল শিখে তো নতুন আর কোনো জটিল, এত ঝামেলার অধ্যায় নাই তো। তোমরা যদি এই অধ্যায়টি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে ভালো একটা অ্যান্সার করতে পারবা এখান থেকে। আমি যেভাবে পড়িয়েছি তাতে কিচ্ছু বাকি নেই। এখন সবাই বই বের করো। একটা বিশেষ কালারের পেন থাকলে কালার পেন নাও। বই বের করো এবং বিশেষ কালারের পেন থাকলে কালার পেন নাও। বই আমরা দাগাবো, টোটাল বই দাগাবো, পৃষ্ঠা টু পৃষ্ঠা দাগাবো। চ্যাপ্টারের শুরুতে যাও, 154 পৃষ্ঠা। বই বের করো, চ্যাপ্টারের শুরুতে যাও, একটা কালার পেন নাও। হয়েছে? সবাই প্রস্তুত হয়েছো? জি স্যার। জি স্যার। এখন ঠিকঠাক মতো না দাগালে কিন্তু ঝামেলাই হয়ে যাবে। সেক্ষেত্রে আমি দাগানোর ক্ষেত্রে বলি, যে টপিকসটি সিলেবাসে নেই সেই টপিকসটিও কিন্তু পড়তে হবে, কারণ ওটার সাথে রিলেটেড, সিলেবাসের সাথে রিলেটেড যে টপিকস, সেটা তুমি না জানলে তো সৃজনশীল অ্যান্সার করতে পারবে না। সিলেবাসে নেই যেটি, সেটিও পড়তে হবে, কিন্তু যেটি সিলেবাসে নেই সেটির কোনো একটি ক্রস দিয়ে রাখবা। আর ক্রস যারে না দিছো সেটি সিলেবাসে আছে। এখন বলতে পারো স্যার কোনটি সিলেবাসে আছে আর কোনটি সিলেবাসে নাই আমি কি করে বুঝবো? প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই দেখবা শিখন ফল আছে, শিখন ফলগুলো হলো সিলেবাস। সেটা কেমিস্ট্রি না, ফিজিক্স, বায়োলজি, সব ক্ষেত্রেই চ্যাপ্টারের শুরুতে যেগুলো শিখন ফল থাকে সেগুলোই হলো সিলেবাস। আমরা সিলেবাসের বাইরেও পড়বো, আমরা অ্যাডমিশন টেস্ট ফেস করবো, প্লাস সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে তো, কারণ রিলেটেড টপিকস হলে সৃজনশীল করে দিতে পারে কোশ্চেন, তাই সিলেবাসের বাইরের গুলো পড়বো, কিন্তু সিলেবাসের বাইরেগুলো ক্রস দিয়ে রাখবো, সেগুলো তো গুরুত্বপূর্ণ না। আর যেগুলো ক্রস দেবো না সেগুলো সব সিলেবাসে আছে। আর কিছু কিছু টপিকস আছে যা আমার পড়াতে হয় নাই, কারণ পড়ানো লাগে নাই, বেশ সহজ টপিকস যা তুমি রিডিং পড়ে নিলেই বুঝতে পারবা, সেগুলো কিন্তু আমি পড়াইনি। আর প্রত্যেকের জন্য কিন্তু ক্লাস দেওয়া হবে, কোনো চিন্তা করো না, প্রত্যেককে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে, পাই টু পাই সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। এটা আমার নৈতিক দায়িত্ব, আর এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় শোনো, তুমি হায়ার ক্লাসে তুমি যেখানেই পড়ো না কেন, সায়েন্সে থাকলেই কিন্তু জৈব রসায়ন তোমাকে পীড়া দেবে। তুমি যদি ইন্টারমিডিয়েট বেসিক্যালি দুর্বল হয়ে যাও তাহলে পীড়া দেবে এটি। তুমি হায়ার ক্লাসে যেয়ে দেখবা কি তুমি সবচেয়ে জটিল যেটা ফেস করতেছো সেটি জৈব রসায়ন। এরকম অনেক ক্ষেত্রেই আছে হায়ার ক্লাসে জটিল বিষয়টাই হলো জৈব রসায়ন। তুমি ইন্টারমিডিয়েট বেসিক্যালি দুর্বল,
হায়ার ক্লাসে আর দাঁত বসাতে পারবে না, হায়ার ক্লাসে ভালো রেজাল্ট হবে না। এখানেও কিন্তু সমস্যা আছে, এইসবও খেয়াল রেখো। এখন দেখো, আমি টপিক্সের নাম লিখবো না, নাম্বারটা লিখবো। 2.0 টপিক্স, জৈব রসায়ন পেলা শুরুতে 2.0 টপিক্স। জি স্যার। এটা ক্রস দাও, সিলেবাসে নাই। আর কোন লেস ইম্পর্টেন্ট লেখো। বলতে পারো স্যার এটা তো পড়ান নাই আপনি। এটা পড়ানো লাগবে না, তুমি রিডিং পড়লেই বুঝতে পারবা। আর আমাদের যেটা যেটা পড়ানো বাকি আছে, যেটা লাগবে সেটা আমি পড়িয়ে যাব। তারপরে এর পরের টপিকস 2.0.1 টপিকস, এটাও ক্রস, এটাও লেস ইম্পর্টেন্ট। এটাও তুমি নিজে পড়ে নিতে পারবা, তাই আমি পড়াই নেই। তারপরের টপিকস এটাও ক্রস, 2.0.2 টপিকস, জৈব যৌগ গঠনে কার্বন মৌলের বিশিষ্টতা পেলা? পরের পৃষ্ঠে আছে। জি স্যার। জৈব যৌগ গঠনে কার্বন মৌলের বিশিষ্টতা আমাদের আলোচ্য বিষয়। এটা আমি একটু বলে যাই, এটা একটু বলবো, দেখো সবাই। জৈব যৌগ গঠনে কার্বনের একটি বিশিষ্টতা আছে, সেই বিশিষ্টতা থাকার কারণেই জৈব যৌগ অর্থাৎ কার্বনের যৌগ এত বেশি, 80 লক্ষের বেশি। 1 নম্বর বিশিষ্টতা হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে। ক্যাটিনেশন ধর্ম থাকার কারণে জৈব যৌগ অর্থাৎ কার্বনের যৌগ এত বেশি। এই ক্যাটিনেশন ধর্মটা কি? একই মৌলের পরমাণু নিজেরা নিজেদের সাথে বিভিন্নভাবে যুক্ত হয়ে বিভিন্ন শিকল অথবা শাখা শিকল এছাড়া বিভিন্ন সংকরণের মাধ্যমে বিভিন্ন বন্ধন, যেমন sp2 সংকরণের মাধ্যমে দ্বিবন্ধন, sp সংকরণের মাধ্যমে ত্রিবন্ধন, আর sp3 সংকরণের মাধ্যমে একক বন্ধনের যৌগ গঠন করে। এছাড়া কার্বন শাখা তো গঠন করে, শাখার উপশাখাও তৈরি করে অনেক ক্ষেত্রে। এছাড়া কার্বনের বলয় তৈরি হয়, অর্থাৎ চক্র তৈরি হয়। আমি কিন্তু সময় বাঁচানোর জন্য হাইড্রোজেন গুলো দিচ্ছি না, কার্বনের বলয় অর্থাৎ চক্র তৈরি হয়। তোমরা ভেবে নাও বাকি হাতগুলোতে, কার্বনের 4 হাত পূর্ণ হতে বাকি হাতগুলোতে হাইড্রোজেন আছে। তাহলে দেখো কার্বনের এত বেশি যৌগ হওয়ার কারণ, অর্থাৎ কার্বনের যৌগ মানে তো জৈব যৌগ, এত বেশি জৈব যৌগ হওয়ার কারণ কার্বনের ক্যাটেনেশন। ক্যাটেনেশন হলো একই মৌলের পরমাণু বিভিন্নভাবে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের শিকল, সেক্ষেত্রে শিকলে একক বন্ধনে sp3 সংকরণ, দ্বিবন্ধনে sp2 সংকরণ, ত্রিবন্ধনে sp সংকরণ ঘটে। শাখা শিকল, শাখার উপশাখা শিকল, বলয়
ইত্যাদি গঠন করার যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটাকে বলা হয় ক্যাটিনেশন। আবার বলছি, কার্বনের যৌগ অর্থাৎ জৈব যৌগের সংখ্যা তো খুব বেশি। এর কারণ হলো কার্বনের ক্যাটিনেশন আছে। এই একই মৌল কার্বন এরা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন রকমের শিকল, সেটা sp3 হোক বা sp2 হোক বা sp হোক, বিভিন্ন সংকরণে বিভিন্ন রকমের শিকল, শাখা শিকল, শাখার উপশাখা, বলয় অর্থাৎ চক্র ইত্যাদি গঠন করার যে ক্ষমতাটা আছে সেটাকে বলা হয় ক্যাটিনেশন। এই ক্যাটিনেশন ক্ষমতার কারণে কার্বন নিজেরা নিজেদের সাথে বিভিন্নভাবে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করতে পারে, ফলে বিভিন্ন ধরনের কার্বনের যৌগ হয় অর্থাৎ জৈব যৌগ হয়। সেই কারণে কার্বনের যৌগ অর্থাৎ জৈব যৌগের সংখ্যা এত বেশি। ক্যাটিনেশনের একটি বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন। ফুলারিনে 30 থেকে 70টি পর্যন্ত কার্বন যুক্ত থাকে বিভিন্নভাবে। বর্তমানে আবিষ্কৃত ফুলারিন গুলো হলো 32 কার্বনের একটি ফুলারিন, 32টা কার্বন যুক্ত আছে। 50 কার্বনের ফুলারিন, 60 কার্বনের ফুলারিন, 70 কার্বনের ফুলারিন। তাহলে কার্বন কতগুলো যুক্ত হতে পারে দেখো ক্যাটিনেশন ধর্মের কারণে। 32টা যুক্ত হতে পারে, আবার 50টা যুক্ত হতে পারে, 60টা যুক্ত হতে পারে, 70টা যুক্ত হতে পারে। এইভাবে 30 থেকে 70 সংখ্যক কার্বন বিভিন্নভাবে যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করে সেগুলোকে বলা হয় ফুলারিনস। এই ফুলারিন যে যৌগগুলো আছে তার মধ্যে যে কার্বন 60 আছে সেই কার্বন 60টা একটি উল্লেখযোগ্য ফুলারিন। এখানে 60 কার্বন আছে। এটি আবিষ্কারক বিজ্ঞানী বুকমিস্টার ফুলারিন আবিষ্কার করেন। তাই আবিষ্কারকের নাম অনুসারে এটাকে বলা হয় বুকমিস্টার ফুলারিন বা বাকিবল, যাতে 60টি কার্বন আছে অর্থাৎ 60টা কার্বন আছে এবং প্রতিটা কার্বন পরস্পরের সাথে sp2 সংকরিত হয়ে যুক্ত আছে। এই যে 60টি কার্বন আছে সেই কার্বনের একটির ভর তো পারমাণবিক ভর 12, তাহলে 60টির ভর কত? 12 × 60 সমান সমান কি 720। তাহলে এর আণবিক ভর কিন্তু 720। তাহলে আবার কথাটি বলতেছি, ফুলারিন যেগুলো দেখলা তার মধ্যে উল্লেখযোগ্য ফুলারিন হলো 60 কার্বন বিশিষ্ট ফুলারিন। এটা বুকমিস্টার ফুলারিন আবিষ্কার করেন, তাই এটাকে আবিষ্কারকের নাম অনুসারে বুকমিস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়। এবং এই ফুলারিন যে 60 সেটাতে প্রতিটা কার্বন sp2 সংকরিত হয়ে পরস্পরের সাথে যুক্ত আছে। একটা কার্বনের ভর 12, তাহলে 60টা কার্বনের ভর কত? 12 × 60 সমান সমান কি 720। এবং এর আণবিক গঠন বেশ জটিল। এই যে আণবিক গঠন দেখো, আমি স্ক্রিনে শেয়ার করেছি। এই ফুলারিন এই ফুটবলের মতো এটি, তাই এটাকে বাকিবল বলা হয়। এই কার্বনের যে ক্যাটিনেশন, সেই ক্যাটিনেশন হওয়ার কারণ কি সেটা শোনো।
কার্বনের ক্যাটিনেশনের কারণ বা ক্যাটিনেশনের সফলতার কারণ শোনো। কার্বন তো দ্বিতীয় পর্যায়ের মৌল, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের অন্যান্য মৌল যে বন্ধন তৈরি করে সেই বন্ধন শক্তির তুলনায় কার্বন কার্বন বন্ধন শক্তি অনেক বেশি। কার্বন কার্বন বন্ধন শক্তি 347 কিলোজুল পার মোল। তাহলে কার্বন কার্বন বন্ধন শক্তি কিন্তু অনেক বেশি এই দ্বিতীয় পর্যায়ের অন্যান্য মৌলদের তুলনায়। এই কার্বন কার্বন বন্ধন শক্তি অনেক বেশি। এর মান কত? 347 কিলোজুল পার মোল। দ্বিতীয় পর্যায়ের আর যারা আছে যেমন নাইট্রোজেন 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 যে বন্ধন শক্তি সেটা 163 কিলোজুল পার মোল। তাহলে দেখো সবাই, দ্বিতীয় পর্যায়ের অন্যান্য যে মৌল আছে যেমন নাইট্রোজেনের কথাই বিবেচনা করো, অন্যান্য মৌলদের যে বন্ধন শক্তি আছে সেই তুলনায় দ্বিতীয় পর্যায়ের কার্বনের বন্ধন শক্তি অনেক বেশি। যেমন দ্বিতীয় পর্যায়ের অন্যান্য মৌলদের মধ্যে নাইট্রোজেনের বন্ধন শক্তি তো বেশি, এই নাইট্রোজেনের বন্ধন শক্তি 163 কিলোজুল পার মোল। সেখানে কার্বনের বন্ধন শক্তি 347 কিলোজুল পার মোল। তাহলে অন্যান্য মৌলদের তুলনায় কার্বনের বন্ধন শক্তি বেশি, তাই এরা দৃঢ়ভাবে আবদ্ধ থেকে স্থায়ী যৌগ গঠন করে। এছাড়া কার্বনের যে ইলেকট্রন আসক্তি আছে সেই ইলেকট্রন আসক্তির মান মোটামুটি মাঝারি মান। অন্যান্য মৌলদের তুলনায় এর মোটামুটি মাঝারি মান। মাঝারি ইলেকট্রন আসক্তি থাকার কারণে মাঝামাঝি ভাবে ইলেকট্রন আসক্তি করে এরা সমযোজী যৌগ গঠন করে বিভিন্নভাবে। এছাড়া কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতা আছে সেই তড়িৎ ঋণাত্মকতা দ্বিতীয় পর্যায়ের লিথিয়ামের যে তড়িৎ ঋণাত্মকতা আছে 1 প্রথম মৌল, আর দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌলবাদের শেষ মৌল কি ফ্লোরিন, এর তড়িৎ ঋণাত্মকতা কত 4। এর মাঝামাঝি মান বা গড় মান, এই দুইটার গড় মান। তৃতীয় পর্যায়ের ফার্স্ট মৌল আর নিষ্ক্রিয় মৌলবাদের লাস্ট মৌল যে দুইটা আছে সেই দুইটার গড় মান হলো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5। আবার শোনো, কার্বনের ইলেকট্রন আসক্তির মান মোটামুটি মাঝারি। মাঝারি ইলেকট্রন আসক্তি থাকার কারণে এটি মাঝামাঝি ভাবে ইলেকট্রনকে আসক্তি করে ইলেকট্রন শেয়ার করে স্থায়ী যৌগ গঠন করে অনেকভাবে। এছাড়া কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান এই পর্যায়ের ফার্স্ট মৌল লিথিয়াম আর নিষ্ক্রিয় মৌলবাদে লাস্ট মৌল কি ফ্লোরিন, এদের দুইটার যে তড়িৎ ঋণাত্মকতার মান আছে তার অর্ধেক মান, অর্থাৎ গড় মান। তাহলে মাঝামাঝি শক্তি থাকার কারণে ও বিভিন্নভাবে যুক্ত হতে পারে এবং বিভিন্ন ধরনের যৌগ গঠন করতে পারে। আরেকটা বড় কারণ হলো কার্বনের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা হলো 0.077 ন্যানোমিটার। এবং কার্বন দ্বিতীয় পর্যায়ের মৌল, তা তো আমি আগেই বললাম। দ্বিতীয় পর্যায় মানে দুইটা স্তর, দুইটা স্তর অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি আছে। এছাড়া পারমাণবিক ব্যাসার্ধ অন্যান্য মৌলদের তুলনায় ছোট বা কম। তাহলে একে তো পারমাণবিক ব্যাসার্ধ ছোট, আরো দ্বিতীয় পর্যায়ের মৌল দুইটা স্তর, তাহলে ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের কাছাকাছি আছে। তাই কার্বন অপর কার্বনের সাথে খুব বেশি অধিক্রমণ করে শক্তিশালী সিগমা বন্ধন গঠন করে যা খুব স্থায়ী হয়। এছাড়া কার্বন অপর কার্বনের পি অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণ করে শক্তিশালী পাই বন্ধনও গঠন করে, একটা পাই বন্ধন বা দুইটা পাই বন্ধন গঠন করে।
আর তোমাদের তো জানা আছে প্রথম বন্ধনটি সিগমা, পরের বন্ধনগুলো কি পাই। তাহলে এই কথাটি আবার শোনো, কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ কম 0.077 ন্যানোমিটার, আর দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে দুইটা স্তর আছে, স্তরের সংখ্যা কম, তাই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে। তাই কার্বন পার্শ্ববর্তী কার্বনের সাথে শক্তিশালী সিগমা বন্ধন গঠন করে। এছাড়া কার্বন সিগমা বন্ধনের গঠনের পরে এর যে পি অরবিটাল আছে তাতে পার্শ্বিক অতিক্রমণ করে পাই বন্ধন তাও গঠন করে, কাছাকাছি থাকার কারণে, আকার ছোট হওয়ার কারণে। এখানে সিগমার পরে আবার আরো পাই গঠন করে। আর তোমরা তো জানো প্রথম বন্ধনের পরের বন্ধনগুলো কিন্তু পাই। তাহলে এত ভাবে কার্বন বহু যৌগ গঠন করার সক্ষমতা রাখে। তাই কার্বনের এত বেশি যৌগ হয় যা অবাক করার মতো। এর যৌগ ৮০ লক্ষের উপরে। আর পৃথিবীর অন্যান্য সব মৌল মিলে কিন্তু অনেক কম। অন্যান্য সব মৌলর মিলে ৯০,০০০ যৌগ, আর কার্বন একার যৌগই ৮০ লক্ষের উপরে। তাহলে ক্যাটেনেশনের সফলতার কারণটা আমি আবার বলছি, নাহলে তোমরা এলোমেলো করে ফেলবা। ক্যাটেনেশন কেন সফল হয়েছে কার্বনের? কার্বন তো দ্বিতীয় পর্যায়ের মৌল। এই দ্বিতীয় পর্যায়ের অন্যান্য মৌলদের যে বন্ধন শক্তি আছে তার তুলনায় কার্বনের বন্ধন শক্তি অনেক বেশি। তাই কার্বন শক্তিশালী বন্ধনে স্থায়ীভাবে যুক্ত থাকতে পারে, ফলে স্থিতিশীল যৌগ পাওয়া যায় কার্বন থেকে। আর কার্বনের যে ইলেকট্রন আসক্তি সেটা মোটামুটি মাঝামাঝি। এই পর্যায়ের অন্যান্য মৌলদের তুলনায় কার্বনের ইলেকট্রন আসক্তি মাঝামাঝি থাকার কারণে ও মাঝামাঝি ভাবে ইলেকট্রনকে আকর্ষণ করে সমযোজী বন্ধন গঠন করে বিভিন্নভাবে, ফলে বিভিন্ন যৌগ হয়। এছাড়া সমযোজী বন্ধনের আরেকটা কারণ তো তড়িৎ ঋণাত্মকতা। দ্বিতীয় পর্যায়ের যে অন্যান্য মৌল আছে তাদের মধ্যে ফার্স্ট মৌলকে লিথিয়াম এর তড়িৎ ঋণাত্মকতা ১, আর নিষ্ক্রিয় মৌল বাদে লাস্ট মৌল কি ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতা ৪। এই ফার্স্ট মৌল আর লাস্ট মৌলের তড়িৎ ঋণাত্মকতার গড় মান হলো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি থাকার কারণে এটি এত বেশি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে এত বেশি যৌগ গঠন করতে পারে। এছাড়া আর কারণ হলো দ্বিতীয় পর্যায়ের কার্বনের আকার ছোট, পারমাণবিক ব্যাসার্ধ অনেক কম দেখো। তাই নিউক্লিয়াস কর্তৃক বহিস্থ স্তরের ইলেকট্রন বেশি আকৃষ্ট থাকে। তাই শক্তিশালী সিগমা বন্ধন তো গঠন করেই, এছাড়া সিগমা বন্ধনের পরে এরা এদের যে পি অরবিটাল আছে এরা পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন গঠন করে। কখনো কখনো একটা পাই গঠন করে, কখনো কখনো দুইটা পাই গঠন করে। যখন কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড হয় তখন শুধু সিগমা হয়, আর ডাবল বন্ড হলে একটি সিগমা একটি পাই হয়, আর ট্রিপল বন্ড হলে একটি সিগমা দুইটি পাই হয়। এটা কি করে সম্ভব হয়েছে? এত বন্ধনে আবদ্ধ হওয়া কি করে সম্ভব হয়েছে? এ তো এমনি দ্বিতীয় পর্যায়ের মৌল দুইটা স্তর, নিউক্লিয়াসের কাছাকাছি আছে ইলেকট্রন, ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক বেশি আকৃষ্ট হয়ে আছে। এছাড়া আকার ছোট, সেই কারণে ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক আকৃষ্ট হয়ে আছে বেশি। তাই এত ভাবে এত বন্ধনে আবদ্ধ হতে পারে এবং এত যৌগ হয়। এ তো অবাক করার মতো বিষয়। কার্বন একাই ৮০ লক্ষের উপরে যৌগ গঠন করে, আর ১১৮টা বলো না, আর বাকিরা সবাই মিলে ৯০,০০০-এর মতো যৌগ গঠন করে। এছাড়া কার্বনের যৌগ গঠন করার আরেকটা কারণ হলো সমানুতা। সমানুতার কারণেও কার্বনের যৌগ অর্থাৎ জৈব যৌগের সংখ্যা এত বেশি। জৈব যৌগের সমানুতা আছে। যেমন দেখো
C3H6O C3H6O এর যদি সমাণুগুলো তৈরি করি তাহলে অনেক যৌগ হবে C3H6O দিয়ে। এই একটা সমাণু তৈরি হবে, হাইড্রোজেন গুলো আমি দিলাম না সময় বাঁচানোর জন্য। এই একটা সমাণু তৈরি হবে অ্যালডিহাইড, আবার সমাণু তৈরি হবে কিটোন, আবার সমাণু তৈরি হবে দ্বিবন্ধনিত অ্যালকোহল, সেই দ্বিবন্ধনিত অ্যালকোহল থেকে আরো সমাণু তৈরি হবে। দ্বিবন্ধনিত অ্যালকোহল থেকে আরো সমাণু তৈরি হবে। তাহলে সমাণুতার কারণে তো কার্বনের যৌগ অর্থাৎ জৈব যৌগের সংখ্যা বেড়ে গেছে। দেখো এই সংকেতের কত সমাণু হলো, এই সংকেতের একটা অ্যালডিহাইড সমাণু হলো, আবার কিটোন সমাণু হলো, দ্বিবন্ধনিত অ্যালকোহল এই একটা হলো, দ্বিবন্ধনিত অ্যালকোহল এই আরেকটা হলো, দ্বিবন্ধনিত অ্যালকোহল এই আরেকটা হলো। এইভাবে সমাণুতার কারণেও একই সংকেত দ্বারা অনেকগুলো যৌগ পাওয়া যায়, সেই কারণে জৈব যৌগের সংখ্যা বেড়েছে। এছাড়া পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমেও একটা মনোমার থেকে আবার নতুন পলিমার তৈরি হয়। যেমন ইথিলিনের একটা মনোমার থেকে আবার আরেকটা যৌগ হয় পলিমার, তাহলে যৌগের সংখ্যা বাড়ে না? পলিমার হওয়ার কারণে আবার একটা নতুন যৌগ হলো। এই এন সংখ্যক যুক্ত থাকলেই তো পলিমার। তাহলে মনোমার থেকে আবার পলিমার হলো, আবার আরেকটা যৌগ, আরেক পদের যৌগ হলো। এইভাবে ক্যাটিনেশন, সমানুতা, পলিমার ইত্যাদি ইত্যাদি কারণে কার্বনের যৌগ অর্থাৎ জৈব যৌগের সংখ্যা এত বেশি, এবং সেটা অবাক করার মতো ৮০ লক্ষের উপরে। আর তোমার দেহ, আমার দেহ, এটাও কিন্তু কার্বনের যৌগ অর্থাৎ জৈব যৌগ। এখন এটা পড়ে নিও, পড়ে নিলে বুঝতে পারবা, আর জিজ্ঞেস করার সুযোগ তো থাকবেই। আর আশায় আছি শিগগিরই অফলাইন পড়া শুরু করা যাবে, দেখি অন্যান্য স্যাররা কি করে, আমি সেটা পর্যবেক্ষণে আছি। আর একজন চাইলেও কিন্তু এক্সট্রা ক্লাস দেওয়া হবে, তারপরে যাও। ক্রস লিখে এর পরের টপিকসে যাও। পরের টপিকস হলো 2.0.3 টপিকস। পেয়েছো? জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য সূচক বৈশিষ্ট্য পেলা? এটা তো ইম্পর্টেন্ট, কিন্তু সিলেবাসে নাই। ক্রস দেওয়া মানে কি? সিলেবাসে নাই। তারপরে পরের টপিকস 2.1 টপিকস, এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু ক্রস নাই। ক্রস নাই মানে কি? এটা সিলেবাসে আছে কিন্তু। এরপরে 2.1.1 টপিকস পেলা? জৈব যৌগের বন্ধন প্রকৃতি। জৈব যৌগের বন্ধন প্রকৃতি পেলা? জি স্যার। এই জৈব যৌগের বন্ধন প্রকৃতি এই টপিকস থেকে শুরু করে, এর কিন্তু একটাও সিলেবাসে নাই। সিলেবাসে নাই, ক্রস তো দেওয়াই। এই টপিকস থেকে শুরু করে এখানে একটু লেখো খাতায়, এই টপিকস থেকে শুরু করে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে লেখো। এই টপিকস থেকে শুরু করে একেবারে দুই পয়েন্ট 1.8 পর্যন্ত সব ফার্স্ট পেপারে আছে। ফার্স্ট পেপারে হাইব্রিডেশনের মধ্যে আছে, হাইব্রিডেশন পড়লেই হয়ে যাবে। আমরা আর এখান থেকে পড়বই না, এগুলো সব ফার্স্ট পেপার। প্রয়োজনে লিখে রাখো, ফার্স্ট পেপারে হাইব্রিডেশনের মধ্যে আছে।
লেখছো বইয়ের উপর লেখছো 2.1.1 থেকে 2.1.8 পর্যন্ত ফার্স্ট পেপার। জি স্যার। ফার্স্ট পেপার কোথায় কোথায় আছে? হাইব্রিডেশনে আছে। হাইব্রিডেশন পড়লে এটা এমনিই হয়ে যাবে, এটা তোমার তখন এমনিই হয়ে যাবে। তাহলে ফার্স্ট পেপারের পরেই তো সেকেন্ড পেপার পরীক্ষা হয়, তাহলে এটা তোমার নতুন করে পড়তে হবে না, সবই হাইব্রিডেশনের তথ্য। সব হাইব্রিডেশনের মধ্যে আছে এই বিষয়বস্তু। তারপরে 169 পৃষ্ঠায় 2.2 টপিকস, 169 পৃষ্ঠায় 2.2 টপিকস পেলা? জি স্যার। সমগোত্রীয় শ্রেণী, এটা কিন্তু সিলেবাসে আছে, এটা আবার ক্রস দিও না, ইম্পর্টেন্ট। এটা শুরু করবা পরের পৃষ্ঠা থেকে, একই প্রকার। এই পরের পৃষ্ঠা থেকে শুরু করবা একই প্রকারের, পরের পৃষ্ঠা শুরু থেকে শুরু করবা একই প্রকারের। পাইছো? জি স্যার। জি স্যার। চিহ্নিত করে রাখো, পরের পৃষ্ঠা শুরু থেকে শুরু করবা, একই প্রকার লেখা আছে শুরুতেই। তাহলে এই সমগোত্রীয় শ্রেণী আমি একটু বলে যাচ্ছি। সমগোত্রীয় শ্রেণী দেখো, ভালো করে দেখো, এখানে আমি শেয়ার করেছি, কিন্তু একটা ছক শেয়ার করেছি সমগোত্রীয় শ্রেণীর, এই ছকের মাধ্যমে আমি বুঝাবো। এখানে অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী আছে, এটা মিথেন, এরপরটা ইথেন, এরপরটা প্রোপেন। এরপরে অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী আছে, ইথিন, প্রোপিন, বিউটিন। এইভাবে অনেক সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ এখানে দেওয়া আছে, আমি দুই একটা বুঝালেই তুমি বাকি সব পেরে যাবা। আর এই মূলকটা হলো মিথাইল মূলক, তা তো অবশ্যই সবাই জানো। আর এই মূলকটাকে বলা হয় মিথিলিন মূলক। তাহলে CH3 মূলক হলো মিথাইল মূলক, আর CH2 দুই পাশে বন্ড, এই রূপ মূলককে বলা হয় মিথিলিন মূলক। তাহলে সমগোত্রীয় শ্রেণী আমি একটা দেখাই, একটার সাহায্যে আমি উদাহরণগুলো বা বিষয়গুলো ব্যাখ্যা করি। একটা বললেই তুমি, একটা বুঝলেই কিন্তু সব বুঝে যাবা। এখানে অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী মিথানল প্রথমটা, তারপরটা ইথানল, তারপরটা প্রোপানল। আর তোমাদের তো জানা আছে, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি মিথানল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি ইথানল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি প্রোপানল। তাহলে এই সমগোত্রীয় শ্রেণী দেখো, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত। এই যে সমগোত্রীয় শ্রেণী যে কয়টা আছে, প্রত্যেকটাই কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত। দেখো, এবং এদের আণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুযায়ী, অর্থাৎ কার্বন সংখ্যার বৃদ্ধি অনুযায়ী সাজানো হয়েছে। এটা 1 কার্বনের, পরেরটা 2 কার্বনের, পরেরটা 3 কার্বনের। সেই আণবিক ভরের অর্থাৎ কার্বন সংখ্যার ক্রমবৃদ্ধি অনুযায়ী সাজালে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। তাহলে পাশাপাশি দুইটা মূলকের মধ্যে, অর্থাৎ পাশাপাশি দুইটা যৌগের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। দেখো, এটা থেকে এটায় মিথিলিন মূলক বেশি আছে। দেখো, হিসাব করে দেখো, CH2 বেশি আছে, আর আর সব এক। আবার এইটা থেকে এইটা কি মিথিলিন মূলকের পার্থক্য আছে, CH2 বেশি আছে।
এবং এদের প্রত্যেকের একই কার্যকারীমূলক আছে অ্যালকোহল। দেখো এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল। তাহলে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যগুলো আরেকবার দেখো। এরা একই মৌলের সমন্বয়ে গঠিত, সবই কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত। এবং এদেরকে কার্বনের সংখ্যার বৃদ্ধির ক্রম অনুযায়ী, অর্থাৎ আণবিক ভরের বৃদ্ধির ক্রম অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এটার থেকে এটার মিথিলিন মূলক বেশি আছে। আবার এটা থেকে এটা কি মিথিলিন মূলক বেশি আছে। এবং এদের প্রত্যেকেই একই কার্যকারীমূলক সম্বলিত। দেখো এটা অ্যালকোহল কার্যকারীমূলক, এটা অ্যালকোহল কার্যকারীমূলক, এটাও অ্যালকোহল কার্যকারীমূলক। এরূপ যৌগ শ্রেণী যেগুলো আছে, সেই এরূপ যৌগ শ্রেণীকেই বলা হয় সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস শ্রেণী। আর এই সদস্যদের বলা হয় সমগোত্রক বা হোমোলোগ। আরেকটা দেখো সবাই, এটা অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী দেখাচ্ছি আমি। অ্যালকিন, ইথিন, 2 কার্বন অ্যালকিন ইথিন, 3 কার্বন অ্যালকিন প্রোপিন, 4 কার্বন অ্যালকিন বিউটিন। এরা প্রত্যেকেই কি একই মৌলের সমন্বয়ে গঠিত, প্রত্যেকেই কিন্তু কার্বন হাইড্রোজেন মৌলের সমন্বয়ে গঠিত। এবং এদেরকে আণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুযায়ী, অর্থাৎ কার্বন সংখ্যার বৃদ্ধি অনুযায়ী যদি সজ্জিত করো, তাহলে পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। দেখো এটা থেকে এটার পার্থক্য কি, মিথিলিন মূলক বেশি আছে, CH2 বেশি আছে, আর কিছু না। আবার এইটা থেকে এটার পার্থক্য কি, মিথিলিন মূলক বেশি আছে, CH2 বেশি আছে। এর পরেরটা এরকম আসবে। এবং এদের প্রত্যেকের কার্যকারীমূলক এক, ইথিন না অ্যালকিন, প্রত্যেকেই দ্বিবন্ধন আছে। এরূপ যৌগ শ্রেণীকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগ শ্রেণী। আরেকটা দেখো, অ্যালকাইনের সমগোত্রীয় শ্রেণী এটা। অ্যালকাইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, এরা কিন্তু একই মৌলের সমন্বয়ে গঠিত, কার্বন হাইড্রোজেন। এদেরকে আণবিক ভরের বৃদ্ধি অনুযায়ী, অর্থাৎ কার্বন সংখ্যার বৃদ্ধি অনুযায়ী যদি সজ্জিত করা হয়, তাহলে পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে। দেখো এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে, মিথিলিন মূলকের পার্থক্য আছে। এই দুইটা যৌগের মধ্যে কি পার্থক্য আছে, মিথিলিন মূলকের পার্থক্য আছে। এর পরেরটা ওই একই ব্যাপার আসবে। তাহলে এইভাবে এদেরকে আণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুযায়ী, অর্থাৎ কার্বন সংখ্যার ক্রমবৃদ্ধি অনুযায়ী সজ্জিত করলে এদের পরস্পরের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এবং এদের কার্যকারীমূলক একই, অ্যালকাইন না, তাহলে প্রত্যেকের কার্যকারীমূলক কি, কার্বন কার্বন ত্রিবন্ধন। এরূপ যৌগ শ্রেণীদেরকে বলা হয় একত্রে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস শ্রেণী। আর এই সদস্যদের বলা হয় সমগোত্রক বা হোমোলোগ। এখানে দেখো, এইখানে দুইটা লেখছে, প্রথমটা মিথাইলেমিন, পরেরটা ইথাইলেমিন। তাহলে এরা একই মৌলের সমন্বয়ে গঠিত, কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন। এবং এদেরকে আণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুযায়ী, অর্থাৎ কার্বন সংখ্যার ক্রমবৃদ্ধি অনুযায়ী যদি সজ্জিত করা হয়, তাহলে পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে।
এবং এদের একই কার্যকারী মূলক আছে, অ্যামিনো মূলক, NH2 মূলক আছে। এটা অ্যামিনো মূলক, NH2 মূলক, এটা অ্যামিনো মূলক, NH2 মূলক। এরূপ যৌগ শ্রেণীদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী বা হোমোলগ শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো শোনো। সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের যেটাই নাও না কেন, সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের ক্ষেত্রে খেয়াল করো, এদের একটা সাধারণ সংকেত থাকে। যেমন অ্যালকাইন, এখানে অ্যালকাইনের সমগোত্রীয় শ্রেণী এর সাধারণ সংকেত আছে CnH2 এখানে অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী, অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণীর কি এটা সাধারণ সংকেত আছে CnH2 আর এটা OH আছে। এইভাবে সমগোত্রীয় শ্রেণীর 1 নম্বর বৈশিষ্ট্য হলো এদের একটা সাধারণ সংকেত থাকে। আবার বলছি, সমগোত্রীয় শ্রেণীর 1 নম্বর বৈশিষ্ট্য হলো এদের একটা সাধারণ সংকেত থাকে। যেমন যদি অ্যালকেন নাও, অ্যালকেনদের ক্ষেত্রে সাধারণ সংকেত কি CnH2 এইভাবে সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যদের একটি সাধারণ সংকেত থাকে। যেমন এই অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2 আর পাশাপাশি দুইটা যৌগের মধ্যে CH2 মূলক অর্থাৎ মিথিলিন মূলকের পার্থক্য থাকে। দেখো এটা থেকে এটা CH2 বেশি, এটা থেকে এটা CH2 বেশি, তা তো আমি একটু আগে বললাম। আর প্রত্যেকের একটি নির্দিষ্ট কার্যকারী মূলক থাকে। যেমন এরা অ্যালকেন, তাহলে কার্বন কার্বন একক বন্ধন হলো এদের কার্যকারী মূলক। যেমন এরা কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে COOH হলো এদের কার্যকারী মূলক। এরা অ্যালডিহাইড, তাহলে CHO হলো এদের কার্যকারী মূলক। এইভাবে প্রত্যেকের একটা নির্দিষ্ট কার্যকারী মূলক থাকবে এবং প্রত্যেকের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। যেমন একই সাধারণ বিক্রিয়ার মাধ্যমে যে কোনো অ্যালকোহলকে প্রস্তুত করতে পারবা, একই সাধারণ বিক্রিয়ার মাধ্যমে যে কোনো অ্যালকাইনকে প্রস্তুত করতে পারবা। এভাবে প্রস্তুতির একটা সাধারণ পদ্ধতি থাকবে। এইভাবে আমি পড়িয়েছিলাম অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে যে কোনো অ্যালকাইল হ্যালাইডকে যদি কস্টিক সোডার অ্যাকোয়া অর্থাৎ জলীয় দ্রবণের সাথে যদি বিক্রিয়া করানো হয় তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হয় আর সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। এইভাবে যে কোনো অ্যালকোহল প্রস্তুত করতে পারবা, অর্থাৎ যে কোনো অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী প্রস্তুত করা যাবে। কিভাবে? অ্যালকাইল হ্যালাইডকে কস্টিক সোডার জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করালেই অ্যালকোহল প্রস্তুত হবে। এইভাবে যে কোনো সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের প্রস্তুতির জন্য একটি সাধারণ বিক্রিয়া থাকে। আর এদের যেহেতু কার্যকারীমূলক এক, তাই এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে। এদের যেহেতু কার্যকারীমূলক এক, তাই এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে। কিন্তু ভৌত ধর্মে ক্রম পরিবর্তন হয়। যেমন গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক আণবিক ভর বাড়ার সাথে সাথে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের মান ক্রমান্বয়ে বাড়তে থাকে। এতক্ষণ যা বললাম সেগুলো হলো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তোমরা একবার মনোযোগ দিয়ে দেখলেই এটা আয়ত্ত এসে যাবে। এরপরে বইয়ের এরপরে আসো, এর পরের টপিকস হলো 2.3 টপিকস পেলা। 2.3 টপিকস 271 পৃষ্ঠা। জি স্যার। এটায় নিচে যে সংজ্ঞা লেখা আছে না, শুধু সংজ্ঞাটা পড়বা, সংজ্ঞাটা টিক দিয়ে রাখো এবং সংজ্ঞার কোনো ইম্পর্টেন্ট লেখো, শুধু সংজ্ঞাটাই পড়বা। পেয়েছো? সংজ্ঞা পেয়েছো? 2.3 টপিকসের শুধু সংজ্ঞা পড়বা। জি স্যার। প্রয়োজনে তুমি লিখেও রাখো শুধু সংজ্ঞা। তারপরের টপিকস নিচেই 2.4 টপিকস।
এটা বইতে যা আছে এটা যথেষ্ট না। আমি নামকরণের পড়ানোর সময় একটা শীটের পৃষ্ঠা দিয়েছিলাম, এটা আবার শীটও দেব। সামনেই তো একটা শীট দেওয়া হবে, এতদিন যা লেখাইছি তোমাদের সব শীট দেওয়া হবে। তাহলে এটা একটু শীট লেখো, শীট লেখো, এটা শীট দেবো আমি কার্যকারীমূলক। আর এটার কোন ভেরি ইম্পর্টেন্ট লেখো। তারপরে 173 পৃষ্ঠায় 2.5 টপিকস, 2.5 টপিকস পেলা? জি স্যার। জি স্যার। এগুলো কিন্তু ক্রস দিচ্ছি না, কারণ এগুলো সব সিলেবাসে আছে, তা তো বুঝছো সবাই। ক্রস দিলেই বুঝবা সিলেবাসে নাই। এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এটা খাতা প্লাস বই পড়বা, খাতা পড়বা আর বই পড়বা, খাতা প্লাস বই লিখে রাখো। তারপরে 175 পৃষ্ঠায় 2.5.1 টপিকস, এটা ইম্পর্টেন্ট। এটাও খাতা পড়বা, তারপর বইও পড়বা, খাতা প্লাস বই। তারপর 177 পৃষ্ঠায় 2.5.2 টপিকস, এটাও ইম্পর্টেন্ট। এটাও খাতা পড়বা, বই পড়বা। খাতায় কিন্তু বইয়ের চেয়ে বেশি আছে। তারপরে সবাই পাচ্ছ তো? না পেলে সাউন্ড করবা। 178 পৃষ্ঠায় যাও, 2.5.3 টপিকস, 178 পৃষ্ঠায় পেয়েছো? ইম্পর্টেন্ট। এটাও খাতা পড়বা প্লাস বই পড়বা। এগুলো নামকরণের খাতায় লিখিয়ে দেওয়া হয়েছিল, খাতা প্লাস বই। তারপর 184 পৃষ্ঠায় 2.6 টপিকস, এটা শীট পড়বা, শীটের অংশ পড়বা, তাহলেই হবে। সব শীট, শীটের সমানুতার শীট দেওয়া আছে আগেই, সমানুতার শীট পড়লেই হবে। এটা ইম্পর্টেন্ট টপিকস। পেয়েছো? 2.6 টপিকস পেয়েছো? 184 পৃষ্ঠা কিন্তু। তারপরে বই পড়বো না, এটার সমানতা? না, বই পড়ার দরকার নেই। বই পড়ে তুমি এত বই পড়ে তুমি পারবা না। বইয়ের মানে বইয়ের কথাই শীটের সংক্ষেপে লেখা আছে। 2.6.1 টপিকস, 186 পৃষ্ঠা, এটাও শীটে দেওয়া আছে, ইম্পর্টেন্ট। তারপরে 188 পৃষ্ঠা 2.6.2 টপিকস, এটাও শীটে আছে, ইম্পর্টেন্ট। শীটের থেকেই পড়বা কিন্তু, অনলি শীট। এই টপিকস এর লাস্টে একটা জেনে রাখো আছে, পেলা? বক্সের মধ্যে জেনে রাখো আছে।
জি স্যার। এটা অ্যাডমিশন টেস্ট, বিশেষত মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জেনে রাখোটা লিখে রাখো। জেনে রাখোর কোনায় মেডিকেল অ্যাডমিশন টেস্ট লিখে রাখো। এই জেনে রাখোটা তোমরা একটু আগামী ক্লাসে মনে করাই দিও, আগামী ক্লাসে এটা পড়িয়ে দেবো আমি, এটা বুঝবা না তোমরা। আমরা কি কারণে চোখে দেখি সেটার ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে 2.6.3 টপিকস এই পৃষ্ঠায় আছে, এটাও শীট থেকে পড়বা। তারপরের পৃষ্ঠায় 2.6.4 টপিকস, এটাও শীট থেকে পড়বা। ওগুলো ইম্পর্টেন্ট লেখো, কোনো একটু ইম্পর্টেন্ট লেখো তো, এর আগেরটা ইম্পর্টেন্ট লেখো, এটাও ইম্পর্টেন্ট লেখো। শীট সবই শীট থেকে পড়বা, কিন্তু সবই ইম্পর্টেন্ট। তারপরে পরের পৃষ্ঠায় নিচের দিকে 2.6.5 টপিকস পেয়েছো? জি স্যার। এটাও জি স্যার। শীট থেকে পড়বা, ইম্পর্টেন্ট। তারপরে 2.6.6 টপিকস পেয়েছো? জি স্যার। 192 পৃষ্ঠা। পৃষ্ঠা নাও মিলতে পারে, কিন্তু টপিকস মিলবে। তাহলে 2.6.6 টপিকস এটা বই থেকে পড়বা, এটা শীটে নাই। এটা বই থেকে তুমি রিডিং পড়বা, না বুঝলে তো আমি হেল্প করবো, বুঝবা ম্যাক্সিমাম আমি বোঝানো আছে। এরপর 196 পৃষ্ঠায় 2.7 টপিকস, 2.7 টপিকস এটা নোট খাতা। নোট খাতায় আমি খাতায় করিয়েছি, সমান নির্ণয় করিয়েছি নোট খাতা, এটা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। বই পড়বা না, কিন্তু আমি নোট খাতা লিখছি মানে অনলি নোট খাতা পড়বা। বই পড়ে তুমি পরীক্ষার আগে রিভিশনই দিতে পারবা না। তারপরে 198 পৃষ্ঠায় 2.8 টপিকস পেলা? জি স্যার। এটা ক্রস দাও আর লেখো অনলি অ্যাডমিশন টেস্ট। সিলেবাসে নাই তাই ক্রস দিয়েছি, আর অনলি অ্যাডমিশন টেস্টের জন্য পড়বা। আর অ্যাডমিশন টেস্টের জন্য এটা লেস ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টেও এটা প্রায় আসে না বললেই চলে। এই পরের পৃষ্ঠাটা সারণী আছে না, সারণীটাই পড়ায় তো অ্যাডমিশন টেস্টে। পরের পৃষ্ঠায় যে সারণী আছে সেই সারণীটা পড়ায়, তাও শুধু মেডিকেল অ্যাডমিশন টেস্টে পড়ায়। সারণীটার কোনো একটা টিক দিয়ে রাখো। স্যার কোন সারণী? এই যে এটার পরের পৃষ্ঠায় সারণী আছে, দেখো সারণী 2.9 পেলা? এটা ছক আছে। জি স্যার। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে পড়ায়, এটা লেস ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের জন্য লেস ইম্পর্টেন্ট, কিন্তু অনলি অ্যাডমিশন টেস্ট। তারপরে 2.8.1 এটা বাদ দিয়ে দাও। 2.8.1 এ কোনো কাজে লাগবে না, এটা বাদ আপাতত, অ্যাডমিশন টেস্টও লাগবে না। এরপরে 2.8.2 এটা ভেরি ইম্পর্টেন্ট। 2.8.2 ভেরি ইম্পর্টেন্ট। এইটার এই পৃষ্ঠায় ক খ আছে, এই পৃষ্ঠায় ক খ আছে, দেখো ক আছে, খ আছে, পরের পৃষ্ঠায় গ আছে, সেই গটা বাদ দাও। গ অংশ বাদ, পরের পৃষ্ঠায় গ অংশটা বাদ, কিন্তু একটা স্টেপ বাদ, পড়বাই না।
পরের পৃষ্ঠায় গটা বাদ দিয়েছো? জি স্যার। তারপরে পরের টপিকস 2.8.3 টপিক যেটি, এটি পড়ানো হয় নাই, পড়ানো লাগবেও না। এটা ওই হাইব্রিডেশনে ফার্স্ট পেপারে পড়েছো, না বুঝলে আমাকে বলবা। এটা সিলেবাসে নাই, কিন্তু এটা জানা উচিত, লেস ইম্পর্টেন্ট। তোমরা একটু পড়ে নিও নিজ দায়িত্বে। তারপরে পরের পৃষ্ঠায় 2.8.4 টপিকস, 2.8.4 টপিকস পেলা? জি স্যার। 2.8.4 টপিকস, এইটা তো ক থেকে শুরু করবা। কয়েকটা প্যারা, মানে 2 প্যারা গিয়ে তারপর ক থেকে শুরু করবা। বেঞ্জিনের সংযোজন এই তো গত লেকচারে পড়ালাম, ক থেকে শুরু করবা। ক থেকে শুরু করবা, কতে ইম্পর্টেন্ট লেখা আছে বেঞ্জিনের সংযোজন। আর কয়ের আগে ডান কোনায় একটি বক্স আছে, বক্সটা পেলা? জি স্যার। বক্সের মধ্যে ইথেন কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.154 ন্যানোমিটার এরকম একটা বক্স দেওয়া আছে না? হ্যাঁ স্যার। এই বক্সের কোন এমসিকিউ লিখে রাখো। বক্সের কোন এমসিকিউ লেখো। এরপরে 204 পৃষ্ঠায় দেখো খ নম্বর লেখা আছে বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন পেলা? জি স্যার। বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই যে নাইট্রেশন, ফিডেল কাপ, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজেনেশন, এগুলো এই বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এটা তো তোমাদের দিয়ে আমি লেখাইছি, আবার শীটও দেবো। এখন কি লিখবা বলো? এই খ নম্বর যেটি বেনজিনে, এই শীট দিয়েই পড়বা মনে হয়। আমি তো গুছানো শীট দেবো, শীট লেখো। তোমাদের দিয়ে আমি লেখাইছি কেন তা তো বুঝছো, এটা শীট দেওয়া হবে, কারণ অনেকে ভুল টুল লিখে নিয়েছো। এটা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। এইটাই হলো নাইট্রেশন, ফিডেল কাপ, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এইগুলোর মেকানিজম। শীট লিখছো? শীট লিখছো? জি স্যার। জি স্যার। অবশ্যই আমি নোট খাতায় লেখাইছি নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, কিন্তু এটা শীট দিয়ে পড়বা। শীটে গুছানো তো আরো বেশি সুন্দর করে লেখা। আর কেউ যদি চাও যে তোমার খাতা লিখবা, খাতা দেখে লিখবা, তাহলে সেটাও লিখতে পারো। শীটটা আমি গুছিয়ে ফেলছি শীট। এই দাগানোর পরেই আমি ঘোষণা দেবো, মানে আগামী ক্লাসে বলতে পারবো যে কবে নিতে পারবা শীট। বিশাল শীট তো, এই যা লেখাইছি আমি এ সবই দেওয়া আছে এই শীটে, খালি নামকরণটা দেওয়া নাই। বলতে পারো স্যার আপনি লেখালেন কেন, আমাদের খাটালেন কেন? খাটাইছি টেকনিক্যাল কারণে। তোমরা একবার না লিখলে ইহার দক্ষতা অর্জন করতে পারতো না। তোমরা এখন যতদূর যা পারো জৈব রসায়নে লেখানোর কারণে। আমি যদি শীট দিতাম তাহলে তুমি এত দক্ষতা অর্জন করতে পারতে না। তারপর 207 পৃষ্ঠায় একটা জেনে নাও আছে, জেনে নাও 207 পৃষ্ঠায় পেলা? জি স্যার। এটাও শীট দেওয়া হবে, পড়ানো আছে, আগেই পড়ানো আছে। শীট লেখো, শীট ইম্পর্টেন্ট। তারপরে এই পৃষ্ঠার নিচেই 2.8.5 টপিকস পেলা? জি স্যার। জি স্যার। অ্যারোমেটিসিটি, এটি কবির স্যার লেখা, মানে কবির স্যারের বই, কিন্তু এটা তো আমি শীট দেব। কবির স্যারের বই অনেকে কেন নাই, আমি এটা শীট দেবো। শীটের সাথে এটা ফটোস্ট্যাট করে দেবো। কবির স্যারের বই দিয়ে পড়াইছি, কবির স্যারের বই অনেক ভালো লিখেছে। অ্যারোমেটিসিটি লেখো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লেখো অ্যারোমেটিসিটি। তারপরের পৃষ্ঠায় 2.9 টপিকস,
2.9 টপিকস এলিফ্যাটিক ও অ্যারোমেটিক যোগের পার্থক্য পেলা? জি স্যার। এখানে কিন্তু একই কথা বারবার লেখছে, আমরা একই কথা বারবার পড়বো না, শুধুমাত্র পরের পৃষ্ঠায় যে ছকটা আছে না, সেই শুধু ছক পড়বো, শুধু ছকে টিক দাও, শুধু ছক পড়বা, তাহলেই হবে, এক কথা বারবার পড়া লাগবে না। এর আগে এক কথাই বারবার লেখছে, শুধু ছকটা পড়বা, শুধু ছক পড়বা, আর ছকের কোনা ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো। আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাকলো। দেখি আগামী ক্লাসে শেষ করার চেষ্টা করব, অবশ্যই সবাই জয়েন করবা। দেখোই তো মারাত্মক অধ্যায়, ইন্টারমিডিয়েট কোর্সের সবচেয়ে বড় অধ্যায়, স্বীকার করো এটা? জি স্যার। কোর্সের বড় অধ্যায়, বিশাল অধ্যায়। আগামী ক্লাসে এটি দাগাবো, তারপর তোমাদের সবার এক্সট্রা ক্লাস দেওয়া হবে, কোনো চিন্তা নাই, সব আমি রেডি করে দেবো নিজ দায়িত্বে। সবাইকে প্রয়োজনে এক্সট্রা ক্লাস, আলাদা ক্লাস, যত ধরনের যত ক্লাস আছে জৈব রসায়ন রেডি করে দেওয়া হবে। গুড বাই এভরি